যে জিনিসটা আপনাদের কাছে বলবো, কসমিক কনসাসনেস, মহাজাগতিক চেতনার সব থেকে বিরাট অঙ্গ আমার কাছে। আমরা যে বেঁচে আছি এই মুহূর্তে যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি গত মুহূর্তে বেঁচে ছিলেন, আগামী মুহূর্তে বাঁচবেন, এই যে এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি, এটা যখন গভীরভাবে ভাবেন না, জানবেন আমরা পৃথিবীতে হয়েছি, উদ্ভব হয়েছি, বিবর্তনের মাধ্যমে এখানে পৌঁছেছি, আর আজকে এখানে দাঁড়িয়ে আছি কয়েকটা পরপর ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের ফলে, কোনো ওপরওয়ালার ফলে নয়। ওপরওয়ালা বলতে কিন্তু আমি ঠাকুর দেবতা বুঝিনি। ওপরওয়ালা বলতে ঠাকুর দেবতাকে যেমন কয়েকজন বিশ্বাস করেন, আবার তাদেরকে আমরা 12, 15, 14 ফুটের বড় বড় পোস্টারে দেখতে পাই রাস্তার পাশে। রাইট? কোনো ওপরওয়ালার জন্য নয়। আমরা বেঁচে আছি কয়েকটা অ্যাক্সিডেন্টের ফলে। প্রমাণ দিচ্ছি। প্রথম অ্যাক্সিডেন্ট, আপনারা সবাই জানেন পৃথিবী 23.5 ডিগ্রি হেলে সূর্যের চারিদিকে ঘোরে, আর ওই হেলে থাকে বলেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। বলুন হয়তো হয়, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে ঋতু পরিবর্তন না হলে কি হতো? পৃথিবীতে ঋতু পরিবর্তন না হলে পৃথিবীর মহাসাগরের বুকে কোনো জলের স্রোত জন্মাতো না। মহাসাগরের বুকে কোনো জলের স্রোত না জন্মালে আবহাওয়ামণ্ডলে কোনো বাতাসের স্রোত থাকতো না, আর আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত না থাকলে মেঘ একদিকে জন্মে অন্যদিকে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করতে পারতো না। পৃথিবী জন্মের পরপরই একটি ধুধু মরুভূমিতে রূপান্তরিত হতো, সেখানে কোনোদিন কোনো প্রাণের স্পন্দন আসতো না। তাই আমি আপনি যে আছি না, ওই 23.5 ডিগ্রি হেলে আছে বলে। আপনাদের মিউচুয়াল ফান্ড LIC পলিসির জন্য নয়, 23.5 ডিগ্রি হেলে আছে বলে। দ্বিতীয় অ্যাক্সিডেন্ট, জোয়ার ভাটা। প্রথমেই তো প্রশ্ন করি জোয়ার ভাটা কেন হয়? সবাই বলে দূর, এই রাস্তা রিক্সাওয়ালাটাও জানে, চাঁদ পৃথিবীর জলকে আকর্ষণ করছে, জোয়ার ভাটা হয়। কিন্তু যারা ক্লাস 11-এ নিউটনের অভিকর্ষের সূত্র পড়েছেন, Gm1m2/r², তারা যে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে একটু অঙ্ক কষে দেখতে পারেন যে সূর্য পৃথিবীকে চাঁদের থেকে 173 গুণ বেশি জোরে আকর্ষণ করে, যার জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে কেন আমরা বলি চাঁদের আকর্ষণে? বলবেন দূরত্ব, m1m2/r² দূরত্বটা ধরা আছে ওর মধ্যে। এত মোটা বই পড়ে PhD হয়েছে, আমরা অনেকেই এখন মাথা চলকি কি বলুন, দাঁড়ান বলে গুগলটা দেখে নিই, তাই তো? এবার বুঝছেন কতটা অসার আমাদের শিক্ষা? রাইট? আমার ছেলে জয়েন্টে এবার 13th হয়েছে, বিশাল জায়গায় যাবে, কতটা অসার। আর আমার ছেলে 79,000 র্যাঙ্ক করেছে, ও ইঞ্জিনিয়ারিং পড়বে, কতটা অসার। রাইট? যাই হোক, জোয়ার বা ভাটা কিন্তু কোনো রকম বল বা ফোর্স নয়, প্রতি একক দৈর্ঘ্যে অনেকগুলি বলের প্রয়োগ ক্ষমতা, বা ইংরেজিতে যাকে বলে ফোর্স ডেরিভেটিভ, m1m2/r³। আর সেই জন্যই যেহেতু চাঁদ 3,84,000 কিলোমিটার দূরে আর সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, চাঁদ জিতে যায়। কিন্তু অনেক সময় ছোটবেলায় মাস্টারমশাইরা বলেননি সূর্যও কিন্তু পৃথিবীর জলকে আকর্ষণ করে, কতটা জানেন? চাঁদ যতটা করে তার 47%, খুব একটা কম নয়। যাই হোক, সূর্যগ্রহণ আমরা সবাই জানি কেন। একদিকে সূর্য, মধ্যিখানে চাঁদ, একদিকে পৃথিবী, সূর্যের আলো পড়ছে চাঁদের ওপর, চাঁদের ছায়া পড়ছে পৃথিবীর একটি ছোট্ট অঞ্চলের ওপর, সেই অঞ্চলের মানুষেরা সেই মুহূর্তে তাকিয়ে দেখছেন সূর্য অন্তরিত। এই ধরনের একটি সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা সূর্যকে এক নতুন অবতারে চিনতে পারলেন। দেখতে পেলেন সূর্যপৃষ্ঠ থেকে বেরিয়ে আসছে দুধ সাদা বিকিরণ, যা অন্য সময় চোখে পড়ে না। প্রশ্ন করে উত্তর পেয়ে হতবাক, জানা গেল সূর্যপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গড়ে 16 লক্ষ টন আয়নিত কণা, চার্জ পার্টিকেল বেরিয়ে আসছে। এই আয়নিত কণাদের স্রোত যখন সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে দিয়ে যায়, তখন এই দুধ সাদা বিকিরণ হয়। এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে 450 কিলোমিটার। 450 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিবেগের ফলে এদের ভরবেগ বা ক্ষমতা এত বেশি, যে কোনো অণু বা পরমাণুর ওপর পড়লে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। তার মানে আমি যদি আমার বক্তৃতা থামিয়ে এই মুহূর্তে বাইরে গিয়ে দাঁড়াই, সূর্যপৃষ্ঠ থেকে আয়নিত কণার স্রোত আমার শরীরে পড়া মাত্র মুহূর্তের মধ্যে আমার শরীর ভস্মীভূত হতে বাধ্য, আপনার শরীর ভস্মীভূত হতে বাধ্য, এই বাড়ি, এই যা আছে গাছপালা ভস্মীভূত হতে বাধ্য। বেঁচে আছি কেন? আশপাশের কথায়। চাঁদ, চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর উদয় হচ্ছে, তার মানে চাঁদে কেউ নেমেছিল? হ্যাঁ, নেমেছিল। ওসব গল্প ইউটিউবে বললে তো হবে না যে চাঁদে কেউ যায়নি, ওই চাঁদে গেছে। চাঁদ ব্যাপারটা কি? বিজ্ঞানীদের মতে আজ থেকে 452 কোটি বছর আগে একটা বিরাট বড় পাথরের গোলা পৃথিবীর ওপর আঘাত করে। এত জোরে আঘাত করে পৃথিবীর উপরিভাগের প্রভূত পরিমাণে ধূলিকণা এবং বস্তু সকল মহাশূন্য উৎক্ষিপ্ত হয়ে একেবারে দূরে চলে যেতে পারেনি, কিন্তু বেশ কিছুটা দূরে গিয়ে কোটি কোটি বছর ধরে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে আমাদের চাঁদের জন্ম পৃথিবী থেকে। এটিকে বলা হয় কলিশন ইজেকশন থিওরি। আর এই ধাক্কার ফলে পৃথিবীর কি হয়েছিল জানেন? সারা জীবনের মতো 23.5 ডিগ্রি হেলে গেছিল, যার জন্য ঋতু পরিবর্তন, যার জন্য পৃথিবীতে জল,
ভাবলে অবাক লাগে। স্থান এবং কালের ভ্রমণে বেরিয়ে পড়ি। বাড়াবাড়ি করছি না, এটা কাব্য করছি জানো না, তা না। সে 1905 খ্রিস্টাব্দে অ্যালবার্ট আইনস্টাইন অনেক তত্ত্ব দিয়েছিলেন। এই দুপুরবেলা লাঞ্চের পরে তত্ত্ব কথা বলবো না, কারোর হজম হবে না, কিন্তু তার ফল হিসাবে জানি যে আলো, যে কোনো আলো, এই আলোর একটা গতিবেগ আছে। আলোর গতিবেগ হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড আলোর গতিবেগ। ভাগটা করলে ক্লাস 6 বা 7-এর মধ্যশিক্ষা পর্ষদের বইতে আবশ্যিক করে দিয়েছে, ভূগোলের বইতে লিখতে হবে। আমি কেন জানি না, জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে ভূগোলের কোনো সম্পর্ক নেই, কিন্তু ম্যাক্সিমাম লোকের ধারণা ভূগোল করলে জ্যোতির্বিজ্ঞান হয় না। যাই হোক, লিখতে হবে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 8.3 আলোক মিনিট। মানেটা কি? মানেটা হচ্ছে এই মুহূর্তে আপনি বাইরে বেরিয়ে গিয়ে সূর্যের দিকে এক লহমার জন্য তাকিয়ে বলুন, এই যে সূর্যটা দেখছি না, এ ঠিক এক্ষুনি থেকে 8.3 মিনিট আগে যেমন দেখতে ছিল সেটা এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কেমন দেখতে কেউ জানে না। সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি 4.2 আলোকবর্ষ দূরে। আজকে সন্ধ্যে আকাশ পরিষ্কার থাকলে তারাটার দিকে দেখিয়ে বলবেন, এই তারাটা দেখলাম 4.2 বছর আগে যেমন দেখতে ছিল সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আকাশে তাকালে এমন অনেক তারা আছে যারা 100-500 আলোকবর্ষ দূরে দেখতে পাই। তার মানে 500 আলোকবর্ষ দূরের তারাটাকে যখন দেখছেন, ওই যে আলোটা আপনার চোখের মনির মধ্যে দিয়ে ঢুকে আপনার ছবিটা তৈরি করছে, সেটা 500 বছর আগে শুরু হয়েছিল তারাটা থেকে। এখন ভেবে দেখেছেন? তাই আপনার বাড়ির কচিকাচারে যদি হাত ধরে ঝুলে পড়ে বলে যে আমাকে সায়েন্স সিটিতে নিয়ে চলো, 50 টাকা খরচ করে টাইম মেশিনে চড়বো, একদম না। যে কোনো পরিষ্কার রাতে খোলা আকাশের তলায় বেরিয়ে ঘাটটাকে কাত করুন। যত গভীরের তারা আপনি দেখছেন না, আপনি আপনার নিজের অতীতকে দেখছেন। আমরা টাইম ট্রাভেল করি, সময় ধরে ভ্রমণ করি অতীতে, যে মুহূর্তে আকাশের দিকে তাকাই, অথচ এটা কিন্তু আমরা বুঝতে পারি না। সেই জন্য আকাশের মধ্যে এত রোমান্টিকতা আছে। শুধু স্থান না, কালেরও ভ্রমণ করি আমরা। তা আমাদের এই স্থান এবং কালের ভ্রমণের প্রথম স্টপেজ হচ্ছে সৌরজগৎ। এটা একটা আর্টিস্ট ইমপ্রেশন ছবি, কিন্তু রঙগুলো প্রায় মোটামুটি প্রত্যেকটাই সত্যিকারের রং। প্রধান অবতার সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ব্যাচেলি প্লুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। সূর্য, ছোটবেলায় সবাই পড়েছি সূর্য একটা গ্যাসের গোলক, তাই না? আচ্ছা বলুন তো, আপনারই বাড়িতে বাচ্চাটা যদি জিজ্ঞেস করে যে আচ্ছা শোনো, একটা ফুটবলের মধ্যে কিছুটা রঙিন গ্যাস পাম্প করে ফুটবলটাকে কেটে ফেলি, ভেতরের গ্যাসটা গোল হয়ে থাকবে? থাকবে না, তো ছড়িয়ে পড়বে। তাহলে সূর্য একটা গ্যাসের গোলক হয়ে ছড়িয়ে পড়ছে না কেন? কি বলেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে একটা বিরাট বড় ঘনকালো গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল। এই মেঘটি 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য মৌল দিয়ে তৈরি। এই মেঘটির তাপমাত্রা ছিল -240 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অত্যন্ত শীতল অবস্থায় এই ধরনের মেঘের মধ্যে একটি মাত্র বল কাজ করে, তাহলে স্ব-অভিকর্ষজ বল। এই স্ব-অভিকর্ষজ বলের ফলে এই মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয়, কেন্দ্রের ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়লে চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে তাপ বৃদ্ধি পায়। তাপ বৃদ্ধি পেতে পেতে -240 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা ওঠে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ঘটনা ঘটে। 4টে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, মানে নিউক্লিয়াস, যেন একসঙ্গে এসে জুড়ে গিয়ে সৃষ্টি করে একটা হিলিয়াম পরমাণুর কেন্দ্র। এই পারমাণবিক সংযোজন বিক্রিয়া, থার্মোনিউক্লিয়ার ফিউশন রিয়াকশনটি পৃথিবীর গবেষণাগারে বিজ্ঞানীরা করতে পেরেছেন, কিন্তু 3-4 বছর আগে অবধি কন্ট্রোল করতে পারতেন না বলে হাইড্রোজেন বোমা হিসেবে ফাটিয়ে দিতেন। কিন্তু সূর্যের অভ্যন্তরে সংযতভাবে যখন 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস একটি হিলিয়ামে পরিণত হয়, প্রভূত পরিমাণে শক্তি নির্গত হয়। সেই শক্তি যত চেষ্টা করে বাইরের দিকে বেরিয়ে আসতে, একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি করে বাইরের দিকে। আর সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়ে যায়, তখনই সূর্য একটি গ্যাসের গোলক হয়ে আকাশে ছড়িয়ে না পড়ে কোটি কোটি বছর ধরে ঝুলে থাকে। আমরা তো প্রত্যেককে নিজেদেরকে খুব ক্ষমতাবান বা ক্ষমতাবতী ভাবি, হয় অর্থ, নাহলে বুদ্ধি, নাহলে পেশি শক্তি, আর আগে বলেছি পশ্চিমবঙ্গের মতো জায়গাগুলো 3টে না থাকলেও চলবে, রাজনৈতিক মদত। ভুলে যান, আমরা প্রত্যেকে বেঁচে আছি ঠিক এই মুহূর্তে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, তার কারণ 15 কোটি কিলোমিটার দূরে একটি গ্যাসের গোলকের মধ্যে দুটি পরস্পর বিরোধী বল এক্স্যাক্টলি কেটে কেটে শূন্য হচ্ছে। তা যদি না হতো, হয় সূর্য প্রসারিত হতো আর নাহলে সংকুচিত। তা যদি হতো, 8.3 মিনিটের মধ্যে সমস্ত শেষ, কেউ আটকাতে পারবে না। পিওর অ্যাশ, ছাই বা টোটালি ফ্রোজেন হয়ে যাবে। সুতরাং এরপরে এই করার আগে একবার ভাববেন আসল শক্তিধর কে। তাকে প্রণাম করলে তার কিছু এসে যাবে না। আপনি সূর্যকে পুজো করুন চাই না করুন, তাতে সূর্য কিন্তু পাল্টায় না।
এটাও মনে রাখবেন। তাই যাই হোক, সেটা বলছি যে এই প্রাকৃতিক শক্তির কথা আমরা কোনোদিন ভাবি না, রাইট? আমরা ঢোল ঢাক পিটিয়ে 2250 কোটি টাকার ইউনেস্কো হেরিটেজ দুর্গা পুজো করি। পুজো করি না, ফেস্টিভ্যাল বা কার্নিভাল করি। আধ্যাত্মিকতার দিক থেকে যে কোথায় যে পৌঁছেছি না আমরা বাঙালিরা, ভাবা যায় না। পয়লা জানুয়ারি একটুখানি বেলুড়ে এলাম, একটুখানি রামকৃষ্ণের ছোঁয়া ছবিটা আমি দেখলাম, কি পুণ্য যে করেছি না। তারপরে তো ভোগ খেলাম, ওফ, সেই পুণ্যতে আগামী 1 বছর যত কিছু খারাপ করে যেতে পারি, আবার যাব। মানসিকতা আমাদের কোথায় পৌঁছেছেন বুঝছেন? শুধু আমার হাসি পায় না, আমরাই আয়নাতে আমাকে দেখে আমাকে আঙুল তুলতে হবে, অন্য কাউকে নয়। যাই হোক, 4টে হাইড্রোজেন 1টা হিলিয়ামে রূপান্তরিত হলো, জন্ম নিল সূর্য। সূর্যের 3টে অঞ্চল, একেবারে পৃষ্ঠদেশ, যাকে দেখে ওই জবা কুসুমং শঙ্কা আশঙ্কাশ্য প্রিয়াং মহাদ্যুতিম বলে সূর্য প্রণাম করেন, সেটাকে বলা হয় আলোর বর্তিকা, ফোটোস্ফিয়ার। একটু শকিং না আমার মুখ থেকে এই মন্ত্রটা শোনা? যাই হোক, আলোর বর্তিকা মানে এইখানেও আমি বলতে চাই, এই যে উপনিষদ থেকে পাঠ হলো না, এত ভালো লেগেছে। কিন্তু আমার সব থেকে আনন্দ কোনো দিন হবে বলুন তো, যেদিন পদার্থবিদ্যা বিভাগের ছেলেরা এই মন্ত্রোচ্চারণ করবেন, আর যেদিন সংস্কৃত বিভাগের ছেলেরা বিজ্ঞান নিয়ে কথা বলবেন। দ্যাট উইল বি দ্য এই ক্লিশেড কনসেপ্ট ছাড়তে হবে। ও মন্ত্র না, দাঁড়াও দাঁড়াও, এই সংস্কৃত এসো, তোমরা মন্ত্র বলো। হোয়াট ননসেন্স! শিক্ষার কি এরকম মানে প্রকোষ্ঠ আছে নাকি? এটা ব্যারিয়ার, তারপরে এই শিক্ষা, তারপরে এটা, তারপরে ওই শিক্ষা। আমরা ছেলে মেয়েদেরকে এনকারেজই করি না। দোষটা ওদের নয়, দোষটা আমাদের। যাই হোক, খুব জ্ঞান দিচ্ছি না, বয়স হয়ে গেছে তো, মানে 62 বছর বয়স, কি করবো বলে যাচ্ছি, জ্ঞান দিচ্ছি। আচ্ছা, তা আলোকবর্তিকা, ফোটোস্ফিয়ার, এইরকম ছানা কাটা দেখতে। আসলে এগুলো এক একটা কোষের মতো, এক একটা গ্যাসের স্তম্ভ, 650 থেকে 700 কিলোমিটার গভীর। ভেতর থেকে উত্তাপ এসে এই স্তম্ভের তলদেশের গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাস উত্তপ্তে ওপরে ওঠে, পৃষ্ঠদেশে এসে সেই উত্তাপকে সূর্যের আলো হিসেবে বিকিরণ করে ঠান্ডা হয়ে গিয়ে ফোয়ারার মতো নেমে গিয়ে ভেতর থেকে উত্তাপ টেনে টেনে বার করে। এই আলোকবর্তিকার ঠিক ওপরে অদ্ভুত গোলাপি কাঁটা কাঁটা মায়াবী গ্যাসের সমার দেখতে আমরা দেখতে পাই না, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় দেখা যায়। একে বলা হয় বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার। আর আমার কাছে প্রকৃতির একটা দুর্দান্ত ছবি, 6টা মণ্ডল, সৌর মুকুট, বা ইংরেজিতে বলে করোনা। করোনা মানে করোনা ভাইরাস নয়, করোনা শব্দটা ল্যাটিন ভাষা থেকে এসছে, মানে ক্রাউন, সূর্যের মুকুট। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা কিন্তু চাঁদকে দেখছেন, চাঁদ সূর্যকে ঢেকে দিয়েছে, আর সেই সময় সূর্যের গা থেকে বেরিয়ে আসছে এই দুধসাদা বিকিরণ। অভূতপূর্ব ছবি। এবার বুঝছেন চেতনার উন্মেষ কিভাবে হয় মহাবিশ্ব সম্পর্কে, কেন কনসাসনেস কথাটা দিয়েছি। আচ্ছা, যাই হোক, সূর্য মাঝে মাঝে খেপে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা ছবি কিন্তু সত্যিকারের ছবি, বানানো নয়, ফটোশপ নয়, এবং ইন্টারনেটে পাবেন না। কেন? আমি নাসার অ্যাসোসিয়েট, সেই জন্য এই ছবিগুলোকে একাডেমিক পারপাসে দেখাতে পারি, কমার্শিয়াল পারপাসে ব্যবহার হবে না বলে ইন্টারনেটে দেয় না। সূর্যের গায়ে মাঝে মাঝে দেখা দেয় কালো কালো ধাব্বা, সত্যিকারের ছবি দেখছেন। কখনো একটা, কখনো দল বেঁধে 20-25টা, এদেরকে বলা হয় সৌর কলঙ্ক। ব্যাপারটা কি? সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা 5800 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই অত্যন্ত উত্তপ্ত তাপমাত্রায় কোনো গ্যাস গ্যাসীয় থাকতে পারে না, প্লাজমাতে রূপান্তরিত হয়। প্লাজমা টেলিভিশন, সেই প্লাজমার ধর্ম হলো, কোথাও যদি কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে তার থেকে সে ছিটকে সরে আসে। সূর্যপৃষ্ঠে হঠাৎ হঠাৎ করে ছোট ছোট চৌম্বকীয় ক্ষেত্রের গঠন হয়। এটি প্লাজমার স্তম্ভ, সে যখন ভেতর থেকে উত্তাপ নিয়ে উঠছে, সে যদি অনুভব করে মাথার উপর একটা চৌম্বকীয় ক্ষেত্র সরাসরি বেরোয় না, আশেপাশ দিয়ে উত্তাপটা বার করে দেয়, ওই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোয় না বলে কালো রঙের দেখতে লাগে। এই ছবিটা 2012 সালে নেওয়া, মানে প্রায় 12 বছর আগে। কত খরচ হয়েছে জানেন? আমার কথা বিশ্বাস না হলে প্লিজ আপনাদের স্মার্টফোনে দেখে নিন। $120 কোটি একটা ছবি তুলতে। কেন? তার কারণ মাত্র গত 20-25 বছরে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, সূর্য যে আমাদের বেঁচে থাকার জন্য শুধু শক্তি যোগাচ্ছে তাই নয়, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রতি মুহূর্ত, আমাদের বেঁচে থাকার প্রতি মুহূর্ত আন্তরিকভাবে আলাদা আলাদা করে বিক্রিয়া করে চলেছে।
জ্যোতিষশাস্ত্রের বিক্রিয়া নয়, সত্যিকারের বিক্রিয়া। আপনি বলেন দূর, রাত্রিবেলা হয়ে গেলে কোথায় সূর্য? সূর্য তো উল্টো দিকে, আমায় কী করতে পারে? আপনি কি জানেন দিনের বেলা হোক রাত্রিবেলা হোক 24/7/365 সূর্যপৃষ্ঠ থেকে প্রতিনিয়ত বেরিয়ে আসছে প্রচণ্ড গতিবেগ সম্পন্ন কণা, আয়নিত না, ওই যাদের সাদা রং তারা না, গতিবেগ সম্পন্ন কণা। এদের গতি এত বেশি, মনে করুন রাত্রিবেলা আপনি দাঁড়িয়ে আছেন, আকাশে চাঁদ, ওদিকে সূর্য, সূর্য থেকে বেরিয়ে পৃথিবীর অপৃষ্ঠে পড়লো, এত জোরে ছুটছে পুরো পৃথিবীটাকে ফুঁড়ে, আমাকে ফুঁড়ে মহাশূন্যে চলে গেল। আর এখন এই যে দাঁড়িয়ে আছি, সূর্য থেকে আসছে, বাড়িটার ওপর পড়ছে, বাড়িটাকে ফুঁড়ে, আমার শরীর ফুঁড়ে, মাটি ফুঁড়ে পৃথিবীর ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রমাণিত। কতগুলো কণা জানেন আপনার আমার শরীরের মধ্যে দিয়ে যায় গড়ে? সেকেন্ডে 2-এর পিঠে 14টা শূন্য ততগুলো কণা। এদেরকে বলা হয় নিউট্রিনো। দেখে নিন আপনি, আমার কথা বিশ্বাস না হলে। সূর্য কিভাবে যে আমাদের সঙ্গে প্রতিনিয়ত বিক্রিয়া করে চলেছে না, কল্পনাও করতে পারবেন না, রাইট? সেই জন্য সূর্যকে যাতে ভালো করে জানা যায়, প্রাণপণে চেষ্টা চলছে। সূর্য একটা মসৃণ জিনিস নয়, বিরাট বড় বড় বিস্ফোরণ করছে সূর্যপৃষ্ঠে, হাজার হাজার টন গ্যাস সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে উঠে 25 থেকে 30,000 কিলোমিটার উচ্চতায় গিয়ে আবার আছড়ে পড়ছে। কখনো কখনো এত জোরে উৎক্ষিপ্ত হচ্ছে, সৌর পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়ে সৌর জগতের উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। সত্যিকারের ছবি দেখবেন, এই ছবিটাও আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন না, 2016 সালে তোলা। সূর্যপৃষ্ঠ থেকে গ্যাস উঠে পড়ছে। এই গর্তটা কত বড় জানেন? 3টে পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে এর মধ্যে। এই হচ্ছে সূর্য, রাইট? এবার বলুন, 12 ফিটের ওই ছবিগুলোকে আপনারা বেশি সম্মান দেন না সূর্যকে বেশি সম্মান দেন? মুশকিল, তাই না? পুরো ভুলভাল চলছে আর কি। যাই হোক, এই ছবিটা 3 মাস আগে নেওয়া। এই উচ্চতাটা কত জানেন? 36,000 কিলোমিটার। মানে পৃথিবীর ব্যাস হচ্ছে 12,000, 3টে পৃথিবী ওর মধ্যে, ওইটা যদি ভয় পুরো ছাই, মানে ভাবারও সময় দেবে না, পুরো ছাই হয়ে যাবে। তাই এই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড চেতনার অংশ, রাইট? আর যে বললাম এই আয়নিত কণার স্রোত আপনার আমার সবার উপরে পড়লে মুহূর্তের মধ্যে আমরা নাকি ধ্বংস হয়ে যাবো, বশীভূত হবো, পুফ, বাষ্পীভূত হয়ে যাব। বেঁচে আছি কেন? আবার অ্যাক্সিডেন্টের ফলে পৃথিবী নিজে একটা বার চুম্বকের মতো ব্যবহার করে। তার চারিদিকে কমলালেবুর খোসার মতো এমন একটা অদৃশ্য চৌম্বকীয় বর্ম সৃষ্টি হয়েছে। এই আয়নিত কণার স্রোত এই বর্মে ধাক্কাকে ভেতরে ঢুকতে না পেরে উপর দিয়ে পিছলে চলে যায়, আর আমরা ভাবি কিরকম রাজারানীর মতো বেঁচে আছি দেখো। কিন্তু এরকম এই চৌম্বকীয় বার চুম্বকের উত্তর এবং দক্ষিণ চৌম্বকীয় মেরুতে একটা গর্ত থাকে। এই আয়নিত কণার স্রোত সেই গর্ত দিয়ে পৃথিবীর আবহাওয়ামণ্ডলে প্রবেশ করে। মাটিতে পড়ে আপনাকে আমাকে শেষ করার আগে আবহাওয়ামণ্ডলে বাতাসের কণিকার সঙ্গে বিক্রিয়া করে দপ করে জ্বলিয়ে দেয় বাতাসকে। আর আমরা কি দেখি? মেরুজ্যোতি, অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। ইউটিউবের জমানায় আমরা সবাই দেখেছি। মানে আমার খুব ভাগ্য, আমি 2-3 বার দেখতে পেয়েছি। কিন্তু 5-6 মাস আগে আমার এক বিজ্ঞানী বন্ধু, মহিলা, ওই আর্কটিক সার্কেলে কাজ করেন, গবেষণা করেন, একটা ছবি পাঠিয়েছে ফিনল্যান্ড থেকে। মানে বরফের চাদরে আকাশের রং প্রতিফলিত হচ্ছে, আর আকাশের গায়ে অরোরা বোরিয়ালিস। অভূতপূর্ব, রাইট? এবার বলুন, এই ছবিটার সঙ্গে আমাদের বিখ্যাত জনপ্রিয় সিনেমার আর্টিস্টদের কীরকম তুলনা করবেন ছবি? তাদের ছবি আপনি বেশি দেখেন, তাই না? এদের ছবি আমরা দেখি না, ভাবলে অবাক লাগে। যাই হোক, সৌরজগৎ সৃষ্টি হলো কিভাবে? বিজ্ঞানীদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে, যখন ওই গ্যাস এবং ধূলিকণার চাকতির মধ্যে জন্ম ছিল সূর্য, তার বহিরাঞ্চলে যেখানে তাপমাত্রা কম, গ্যাস এবং ধূলিকণা জমাট বেঁধে বেঁধে প্রথমে অত্যন্ত উত্তপ্ত গোলাকার বস্তু সৃষ্টি করে। কোটি কোটি বছর ধরে তাদের উত্তাপ বিকৃত হতে হতে অন্তত প্রথম 4টে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এদের প্রস্তুরীভূত শক্ত হয়ে যায়, পাথুরে হয়। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন মূলত গ্যাস দিয়ে তৈরি। এখন ক্লাস 7-8 বইতে এটা লেখা থাকে, সব ছাত্ররা দূরে দূরে পড়ে। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন গ্যাস দিয়ে তৈরি। আর তাদের বাবা মারা বলে, ঠিক পড়ছিস তো, পরীক্ষা হলে 1-1 পেতে হবে কিন্তু। আচ্ছা বলুন তো, বিশ্বাস করেন তো তাহলে পাড়ার মোড়ে শনি ঠাকুরের মূর্তিটা করতে পেয়েছেন? গ্যাস দিয়ে তৈরি। তো ছেলে না মেয়ে বলতে পারবে? এবার বুঝছেন, বিজ্ঞান মানুষকে হওয়া একটু শক্ত ব্যাপার, অত সহজে হওয়া যায় না। আমি এটাও বিশ্বাস করব, ওটাও বিশ্বাস করব। এই ওটাতে হাত দেবেন না, ধর্ম না, ছি।
একটা খ্রিস্টান একজন মুসলিম, তার কাছে কিন্তু এটা শনিগ্রহ একটা গ্যাসের গোলক, আমার কাছে শনিগ্রহ গোফটপ আছে, একটা রং আছে। খারাপ ভাববেন না, শুধু ভাববেন আমরা নিজেদের সঙ্গে অতি চালাকি করে চলি প্রতি মুহূর্ত। ছেলেকে যখন পড়াবো তখন বলবো, বাবা মন দিয়ে পড়ো, গ্যাসের গোলক, হ্যাঁ, আর তারপরে পুজোটা দিয়ে আসি। কাকে ঠকালেন? পুজোটাকে ঠকালেন না ছেলের পড়ানোটাকে ঠকালেন? এইসব প্রশ্ন করলে না কিন্তু ঘাড়ের কাছে সুড়ি লাগে, রাত এসব ছাত্র, তাই না? তোমাদের ছোটদেরকে বলছি, বাবা, তরুণ প্রজন্মকে, তোমরা বড় হচ্ছে এক নতুন জগতে। এই পুরনো জগতের ছবি তোমাদের মধ্যে যখন তুলে দিই না আমরা বাবা মারা, চেঁচামেচি করতে হবে না, তাকে সন্তর্পণে সরিয়ে রেখে যেটা সত্য সেদিকে এগো। এগুলি প্রত্যেকটি গ্রহের সত্যিকারের রং। মানে আজকে আমার লেকচারে ছাত্ররা ছাড়া অন্য যারা এসছেন আর জীবনে আমার মুখ দর্শন করবেন না। আমি কারোর মুখ দেখছি তো, মানে কঠিন থেকে কঠিন, কি আর কি মারছেন নাকি, বসে দাঁড়িয়ে বলতে দেওয়া হয়েছে বলে যা খুশি বলবেন, ভুল প্রমাণ করুন তারপরে বলবেন, রাইট? তো যাই হোক, এই গ্রহ হলো প্রত্যেকটি সত্যিকারের রং। প্রথমে বুধ, তারপরে শুক্র। শুক্র গ্রহের পৃষ্ঠদেশ দেখা যায় না, ঘন মেঘ দিয়ে আচ্ছাদিত, মেঘ তৈরি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ভেপার দিয়ে। শুক্র গ্রহের বৃষ্টি হলে জলের ফোঁটা না পড়ে সালফিউরিক অ্যাসিডের ফোঁটা পড়ে। তারপরে ধরিত্রী জননী সুজলা সুফলা পৃথিবী, তার কথা আজকে নাই বা তুললাম। তারপরে লাল গ্রহ মঙ্গল, লাল কেন? মরছে পড়ছে, জং ধরছে মঙ্গল গ্রহের গায়ে, ফেরাস এবং ফেরিক অক্সাইড দ্বারা আচ্ছাদিত। কিন্তু 2002 সালে হাবল স্পেস টেলিস্কোপ থেকে তোলা এই ছবিটিতে বিজ্ঞানীরা উৎসাহিত, তার কারণ এর মেরুপ্রদেশে দেখতে পেয়েছেন একটা সাদা আস্তরণ। তাদের মধ্যে এই সাদা আস্তরণ মানে জলীয় বরফ, কার্বন ডাইঅক্সাইড বরফ এবং মিথেন বরফ। তাদের মধ্যে অন্তত কিছুটা যদি জলীয় বরফ থাকে তাহলে কি অতীতে তরল জল ছিল মঙ্গল গ্রহে? আর তরল জল মানে তো প্রাণ, তাহলে কি মঙ্গল গ্রহে প্রাণ ছিল, আজও আছে? বিরাট প্রশ্ন। তারপরে বৃহস্পতি পৃথিবীর থেকে 319 গুণ ভারী, সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 11.86 বছর, অথচ নিজের চারদিকে পাক দেয় মাত্র 10 ঘন্টা একবার। ওই তীব্র ঘূর্ণনের ফলে আবহাওয়ামণ্ডলের মেঘদের টেনে টেনে ওরকম ইলাস্টিক বেল্টের মতো তৈরি করেছে। তারপরে সবথেকে সুন্দর বা সুন্দরীতম গ্রহ শনি গ্রহ। অদ্ভুত সুন্দর বলয়টি, 29.4 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে, 146টা চাঁদ আছে। তারপরে নেপচুন বলয় আছে, ইউরেনাস বলয় আছে, নেপচুন নীল রঙের দেখতে, মিথেনের ভেপার দিয়ে আচ্ছাদিত। মঙ্গল গ্রহ মোটামুটি গত 30 বছরে প্রতি 3-4 মাস খবরের কাগজে অন্তর মঙ্গলে এটা মঙ্গলে সেটা। অনেকের প্রশ্ন, কি হয়েছে, ভারতবর্ষ করছে সব হুজুকে যত সব। কেন করছে জানেন? এটাকে ইন্টারনেটে পাবেন না, কোনো বিজ্ঞানী আপনাদের বলবে না, কেন? আতঙ্কের সৃষ্টি হবে, তাই জেল হয়ে যাবে। মঙ্গল গ্রহের মাটিতে বা মাটির তলায় যদি জলীয় বরফ থাকে, তার কারণ এরকমের ভূতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া গেছে, যেন তরল জল কোনোদিন পাথর কেটে বয়ে গেছিল মঙ্গল গ্রহে। তাহলে এককোষী বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট থাকতে পারে। এক বিন্দু জলে কোটি কোটি প্রাণ থাকে, জানেন তো? এক বিন্দু জলে কতগুলো করোনা ভাইরাস থাকে জানেন? 4.5 কোটি এক বিন্দু জলে। প্রতি বছর গড়ে কয়েকশো কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়ে প্রতি বছর। আমরা খেয়াল করি না কেন? 74% জল বলে পৃথিবীর, রাইট? এরকম একটা পাথরের চেপে না, এরকম একটা পাথরের টুকরো যাতে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট আছে পৃথিবীতে যদি পড়ে, বন্ধুরা বিশ্বাস করুন 6 মাস থেকে 3 বছরের মধ্যে পৃথিবী ছারখার হয়ে যাবে। করোনা ভাইরাস যার সম্পর্কে আমরা জানতাম, তাকে আটকাতে 4.8 কোটি লোক মারা গেছিল 1.5 বছরে। আর এগুলোর সম্পর্কে আমরা জানি না। সুতরাং আপনার ভবিষ্যৎ প্রজন্ম যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আপনি যেন আরো কিছুদিন বেঁচে থাকেন, তার জন্য জানার দরকার মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা। শুধু শুধু কেউ টাকা খরচা করছে না। বিজ্ঞানীরা তো বিজ্ঞানী করছে, টাকাগুলো তো দিচ্ছে সরকার, তারা তো রাজনীতিবিদ। তারা কেন দিচ্ছে? তারা বুঝতে পেরেছে এটা দরকার করারটা, বুঝেছেন? সুতরাং মঙ্গল গ্রহ নিয়ে লাফালাফির কারণ আছে। 2008 সালে অবতরণ করলো ফিনিক্স নামে একটি মহাকাশযান। অল্প একটু আঁচড়ে দেখা গেল সাদা আস্তরণ। বিজ্ঞানীরা বললেন এটা কি জলীয় বরফ? ইনসাইডে দেখুন 3টে নুড়ি পাথর এখান থেকে নেওয়া। 4 দিন পর আর দেখা গেল না। এই প্রথম মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর গণ্ডির বাইরে জলীয় বরফের প্রমাণ পাওয়া গেল। 2012 সালে অবতরণ করলো কিউরিওসিটি। প্রথম ছবি পাঠালো, আশ্চর্য খটখটে শুকনো নদী খাত। বিহার, ঝাড়খণ্ডে গ্রীষ্মকালে দেখতে পাবেন, বর্ষায় বন্যা হয়ে ভর্তি হয়ে যায়। নুড়ি পাথর তখনই থাকে যখন যেখানে জলের প্রবাহমান জল থাকে।
ডেফিনেটলি তরল জল ছিল কোনোদিন মঙ্গল গ্রহে। আর সারা পৃথিবী যখন ফুটছে, মানে বিজ্ঞানী মহল এই মঙ্গল গ্রহ সম্পর্কে আরো জানতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা ঠিক দিকে এগোচ্ছে না। 2012 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ভারত মঙ্গল অভিযানের জন্য প্রস্তুত। বিশ্বাস করুন বন্ধুরা, আমি সরকারি চাকরি নই, আর কোনো পার্টিও করি না, কেউ আমাকে রাখবে না, এত ঠোঁটকাটা আমি, কোনো পার্টি রাখবে না, যাই হোক করতে চাইও না। সারা পৃথিবী জুড়ে হাসির কলরল উঠেছিল সেদিন। আমাদের সব থেকে কাছের খুব বন্ধু দেশ আর কি, চীন তার নাম। তা 16ই আগস্ট, কিন্তু চীন বন্ধু নয় বললে হবে। 10 বছর আগে পর্যন্ত দুর্গাপুজো করে গেছে চীনের অ্যাম্বাসেডাররা, তখন অন্য লোকেরা থাকতো আর কি আমাদের মাথায়, তারা তখন চীন ভক্ত ছিল, এখন তারা চুপচাপ হয়ে গেছে। কেউই খুব একটা ধোয়া তুলসী পাতা নয়, এটা মনে রাখবেন, রাইট? আমি নিজে দেখেছি চাইনিজ অ্যাম্বাসেডার এসে দুর্গাপুজো উদ্বোধন করছেন, ভেবে দেখুন, সল্ট লেকে, রাইট? সেই চীন এখন খারাপ হয়ে যায় কখনো? যাই হোক, কি করা যায়, পার্টিটা খারাপ হয়নি, চীন খারাপ হয়েছে। তা চীনের প্রধান যে নিউজ সংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি, 16ই আগস্ট বড় বড় করে বেরোলো সংবাদ, ভারতের বিজ্ঞানীরা নিজেদেরকে পৃথিবীর সামনে বিজ্ঞান এই ক্লাউন এবং জোকার বলে প্রমাণিত করতে চলেছেন। মানে এর থেকে আর মানে এ কথা অসম্মানজনক কথা হয় না, কিন্তু আপনারা জানেন বাকিটা ইতিহাস। 5ই নভেম্বর 2013 PSLV X-25 রকেটের নাকের ডগায় চেপে পাড়ি দিল মার্স অরবাইটার মিশন বা মঙ্গলযান। আপনারা কতজন খবর রেখেছিলেন আমি জানি না, কেউই বোধহয় রাখেননি, রাইট? কেউ রাখেননি অন অ্যান অ্যাভারেজ। বাঙালি বুদ্ধিজীবী তো, কত চিন্তা করি আমরা এটা, যাই হোক। আর 24শে সেপ্টেম্বর 2014 সকাল 8টা 2 মিনিটে ভারত হলো পৃথিবীর প্রথম দেশ, প্রথম প্রচেষ্টায় সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করালো মঙ্গলযানকে। এ পর্যন্ত প্রায় 57 বছরের কোনো দেশ পারেনি প্রথমবারে। আমাদের অভূতপূর্ব গর্বের দিন। পশ্চিমবঙ্গে, কলকাতায় কিচ্ছু হয়নি। সেদিনকে ওই আর কি, মানে কি হবে, অন্য জিনিস নিয়ে আলোচনা করি না, স্টার জলসা করি, অন্য কিছু করি। হ্যাঁ, মানে আমি একবার অ্যাক্সিডেন্টলি দেখে ফেলেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে 10 মিনিটের ক্যাপসুল দেখে মনে হলো একজন মানুষ আরেকজন মানুষকে কতভাবে কষ্ট দিতে পারে তার পুরো লিস্ট, এবং সেইটা দেখে আমরা ঠিক হয়েছে, ছি 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 ছি। এরকম কদর্য রুচি আমাদের সাধারণ মহিলাদের মধ্যে আমি ভাবতে পারি না, রাইট? এইভাবে প্যাচ কষতে হয় না, আচ্ছা দাঁড়া দেখাচ্ছে, আশ্চর্য। যাই হোক, তারপরেও কিন্তু আমাকে অনেকজন বলেছেন, মানে এরপরে 6 মাস আমাকে প্রায় 50টা বক্তৃতা দিয়ে হচ্ছে মঙ্গলযানের ওপর। স্যার যাই বলুন তাই বলুন, 484 টাকা খরচা হয়েছে দেখলাম আনন্দবাজারে। আমাদের ভারতবর্ষের মতো গরিব দেশ, 17% লোক দুবেলা পেট ভরে খেতে পায় না, বিপিএল, কোনো দরকার ছিল? তাদেরকে আমি বলি কিছু মনে করবেন না, এই ধরুন 2023-এর কথা বলছি, সারা ভারতবর্ষে দিওয়ালি এবং কালী পুজোয় বাজি ফেটেছে কত জানেন? সরকারি হিসাব 6000 কোটি টাকা। তখন কারো মনে হয়নি অপচয় হচ্ছে। দুর্গাপূজায় কত খরচ হয়েছে বললাম তো, 2250 কোটি টাকা। তখন কারো মনে হয়নি অপচয় হচ্ছে। বলবেন কি বলছেন, এই দুর্গাপুজো নিচ্ছি বলতে আছে, এই অধার্মিক নই। তার কারণ কি জানেন? আপনারাই তো দেখেছেন কাগজে কলমে রাস্তা পোস্টারে, ঘরে ঘরে দুর্গা, মহিলারা মা দুর্গা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরে ঘরে যদি দুর্গা হয়, বাড়িতে পুজো করো, রাস্তায় করছো কেন? তোমার বাবা মাকে বলো, আমার স্ত্রী হচ্ছে দুর্গা, প্রণাম করো পাহাড় দিয়ে, বলবে? কেউ পারবেন? কিন্তু ঘরে ঘরে দুর্গা, কিরকম প্রগতিশীল বাঙালি আমরা এটা। সুতরাং কি হাস্যকর করে ফেলেছি আমরা সারা ভারতের কাছে নিজেদেরকে, আমরা ভাবতেও পারবো না। ঘরে পুজো করো না, রাস্তার মধ্যে প্যান্ডেল টাঙাচ্ছ কেন? ঘরেই তো দুর্গা আছে। কজন মানুষ, পুরুষ সেইভাবে নিজের স্ত্রীকে বা নিজের বোনকে, নিজের মাকে সেভাবে দেখেন বলুন তো? দেখে না। তার প্রমাণ কোথায় বলুন তো? এই 5 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, জানিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল, দেখে না।
আমাদের সেই সিদ্ধান্ত নেই আমরা বলতে পারি এটা ভুল, যদি হয়ে থাকে ভুল। কি দরকার, কি করলো, এই করেছে না, আটকে দিচ্ছে, মারছে না, বাবা আমি যাবো না, আমি সমাজ তৈরি করছি। নিজেদের দিকে তাকান। বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির আগে আমাদের দরকার আত্মোন্নতি। আত্মোন্নতি মানে আমরা ব্যাংকে 6 কোটি টাকা নয়, 2টো গাড়ি নয়, 3টে ফ্ল্যাট নয়, এটা আত্মোন্নতি নয়। এগুলো মুখের কথায় চলে যায়। নাহলে দেখছেন না বেচারারা গত 10, 12, 15 বছর ধরে তিল তিল করে জমিয়ে 500-5,000 কোটি টাকা করেছে, এক লপ্তায় চলে যাচ্ছে। কি কষ্ট বলুন তো। আমার কথা আমি বলছি না, কাগজে পড়ি, আমিও আপনাদের মধ্যে কাগজ পড়ি বলে বলছি, আমাকে দোষ দেবেন না, কিন্তু আমি কিচ্ছু বলিনি। রাইট, যাই হোক, অভূতপূর্ব ছবি পাঠিয়েছে মঙ্গলযান। নাসা $11 লক্ষ দিয়ে ভারতের কাছ থেকে 110টা ছবি কিনেছে। কেন জানেন? আমি নাসার অ্যাসোসিয়েট, তো প্রতি বছরই নাসার ক্রিসমাস লেকচার হয়, ওটা ওদের প্রধান লেকচার, যিনি ডিরেক্টর তিনি দেন। আমার নিজের কানে শোনা, নাসার ডিরেক্টর বলছেন, প্যাসাডিনা ক্যালিফোর্নিয়াতে হয়, লাস্ট 3-4 বছর যাইনি, অনলাইনে শুনেছি, প্যান্ডেমিকের পর যাওয়া হয়নি। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত যত ক্যামেরা বানানো হয়েছে, ইসরোর বিজ্ঞানীরা তার থেকে সব থেকে শক্তিশালী ক্যামেরা বানাতে পেরেছে। আপনারা যখন মোবাইলে ছবি তোলেন, কত দূরের বস্তুকে স্পষ্ট দেখতে, মানে ছবি ওঠে 500 মিটার, তাও হয় না, 100-200 মিটারের পর হয়। এই ছবিটা কত দূর থেকে নেওয়া জানেন বন্ধুরা? 72,000 কিলোমিটার দূর থেকে। এবার বুঝছেন ভারতবর্ষ বলতে কি বোঝায়? ভারতবর্ষ বলতে আনন্দবাজার আজকাল এই সময় বা কয়েকটা টেলিভিশন চ্যানেলের ওই বক্রোক্তি ব্যঙ্গোক্তি নয়, এটা তার প্রমাণ। আমি এই ভারতের একজন সাধারণ নাগরিক, আমি এই ভারতের নাগরিক নই। একের পর এক মহাকাশযান 10 বছরে করবে। চন্দ্রযান 3, আদিত্য L1 গগনযান হয়ে গেছে, আর অন্যগুলো হবে। চন্দ্রযান 3-এর সাফল্য আপনারা সবাই জানেন। প্রথম আবার ইতিহাস সৃষ্টি করলো, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম অবতরণ করাতে পারলো ভারত। আর এই ছবিটা তো তুলনাবিহীন। 3,84,000 কিলোমিটার দূরে একটা ছোট্ট 1.5 ফুট বাই 1.5 ফুটের যন্ত্রকে বলা হয়েছে তোমার অবতরণকারী যান বিক্রমের ছবি তোলো, পৃথিবীতে পাঠিয়েছে। কত হাই রেজলিউশন ছবি বুঝতে পারছেন? কোনো দেশ পারেনি। ইউটিউবে গিয়ে দেখুন, সব দেশে দেখবেন কাপা 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 কিচ, ভারত পেরেছে। একটু গর্ব অনুভব করুন, ওই ভারতবর্ষটার জন্য গর্ব অনুভব করুন। আর আপনাদের নৈঃশব্দ ইনডিফারেন্স আমাদের এই ছোট্ট গণ্ডির ভারতবর্ষকে কোথায় নিয়ে গেছে সেটা নিয়ে ভাবুন। আপনারা কি জানেন ইসরোতে এই সারা ভারতবর্ষে 22টা সংস্থা আছে স্বশাসিত, মানে প্রেসিডেন্টও রেকমেন্ডেশন পাঠালে নেবে না, যেখানে রিসার্চ হয় অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সে। 35% গবেষণাকারী বাঙালি ছেলে মেয়ে, অথচ পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তারা বাইরে গিয়ে, এই কিছুদিন আগে হলো না, এই কোন জন্য, এই যে মঙ্গলযান, এইটাতে চাঁদের এটাতে 8 জন বাঙালি বিজ্ঞানী, মানে হাসি ধরে না সবার। কাগজে বেরিয়ে গেল, টিভিতে, গ্রামের বাড়িতে চলে গিয়ে এইজন। আমি একটাই কথা বলেছিলাম, আমার টিভিতেই, এবিপি আনন্দতেই বলেছিলাম। ওরা বলে, স্যার এটা বললেন কেন? আমি বললাম, বলবো না কেন, মিথ্যে বলেছি? বিজ্ঞানের কোন রাজ্য আছে যেটা পশ্চিমবঙ্গের বিজ্ঞান, ওটা উত্তরপ্রদেশের বিজ্ঞান, এটা বিহারের বিজ্ঞান? এবং খেয়াল করে দেখবেন আজকে বাড়ি গিয়ে, ওই 7 জনই হায়ার এডুকেশন আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। আর আমরা বাঙালি বিজ্ঞানী না, কি মানে বাঙালির গায়ে কাঁটা দিচ্ছে। কোথায় নামিয়ে ফেলেছি দেখেছেন? কেউ নামায়নি, কোনো একজন ব্যক্তি নামায়নি, আমরা নামিয়েছি, আমি আপনি নামিয়েছি। দোষটা আমাদের। রাইট, যাই হোক, অনেক বিজ্ঞান করেছি চন্দ্রযান 3, আর বলবো না। এবং যাদের ধারণা ছিল এবার আমার ছেলে মেয়ে বড় হলে শেখাবো, তুই বাবা ইসরোতে চাকরি কর, কি দারুণ জিনিস বলতো। ইসরোতে চাকরির দরকার নেই। আমরা কেউ জানি না চন্দ্রযান 3 বানিয়েছে 13টা প্রাইভেট কোম্পানি, ইসরো বানায়নি। এইসব কোম্পানিতে আপনার ছেলে বা মেয়ে গবেষক, বিজ্ঞানী,
বা প্রযুক্তিবিদ হয়ে চাকরি করলে তারাও কিন্তু ইসরোর কাজ করছে। এগুলো আমরা জানি না, কি দরকার জেনে? আমরা বলবো সেক্টর 5-এ ঢুকতে হবে না বাবা। কেন না? ঢুকলে পরে একটা ভালো চাকরি, 3 বছর পর আমেরিকায় যাবি, আর আমি তোর বাবা আর আমি ওভারকোট পরে গিয়ে ফেসবুকে ছবি দেবো, তাই না? আমেরিকা গেছে আমার ছেলে, এটাই তো আসল উদ্দেশ্য। পাড়ার অন্যদের কাছে তো সম্মান নিতে হবে না, দেখেছো? আমেরিকায় গিয়েছিলেন ওর বাবা ছেলের কাছে, বাবা আপনাদের এলেম আছে। কত মাইনে জানেন? কত মাইনে জানেন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এখন? মানে আমি টেক মাহিন্দ্রা, ইনফোসিস আর বলা উচিত না, যাই হোক, ওদের অ্যাডভাইসার গত 3 বছরে বিটেক এমটেক পাশ করে যারা সেক্টর 5-এ চাকরি করছে, ওই এখানে একটা ইলেকট্রনিক ট্যাগ, হাতে একটা মিনারেল ওয়াটারের বটল নিয়ে যারা খুব ফাঁট নিয়ে বেরোয়, 18 থেকে 22 হাজার টাকা মাসে মাইনে পায়। আমাদের পৌরসভা, কলকাতা পৌরসভার সিনিয়র ঝাড়ুদাররা 36 হাজার টাকা মাইনে পায়। আইটি করছে আমার ছেলে, কি বলবো বলুন, রাইট? এই সত্যটাকে সত্য বলে জানবো কবে? আপনাদের তো জানতে হবে, তবেই তো আপনারা আপনাদের ছানাপোনাদের জানাতে পারবেন। আপনারাই জানেন না, তাই না? বলছিলাম এখানকার কয়েকজন উদ্যোক্তাদের সঙ্গে যে কি রং কনসেপশনে আমরা যে চলছি পশ্চিমবঙ্গে, ভাবতে পারবেন না, রাইট? একটা কিছু হোক, এই কোম্পানি আবার সেক্টর 5-এ বিরাট একটা অফিস খুলছে, এই দেখেছো কি উন্নতি করেছি, দূর বেটা 18 থেকে 22 হাজার টাকা মাইনে দেয়, তাই না? সেই জন্য বলছি জেগে উঠুন। মানে আমি খুব অপছন্দ করি একটি ধর্মীয় সম্প্রদায়, ভীষণ অপছন্দ করি, কারণ আছে। সে একবার লিখেছিল, বাঙালি জেগে ওঠো, পরের দিন রাত্রে দেখে কেন অসভ্য ছেলে লিখে দিয়েছে, কাঁচা ঘুম ভাঙিও না। হ্যাঁ, অবস্থাটা ঠিক সেরকম, কাঁচা ঘুম ভাঙিও না। যাই হোক, আদিত্য L1 2রা সেপ্টেম্বর গেছিল, এখন সফলভাবে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে এরকম করে ঘুরতে ঘুরতে সূর্যকে ঘুরে দেখে চলেছে। তার আগে তারপর জানাই 1 জানুয়ারি, আপনারা কেউ খেয়াল করেন, এক্সপোস্যাট পাঠানো হয়েছে, যেটি মহাবিশ্বের দূরতম বিন্দুকে, অদ্ভুত অদ্ভুত সব বস্তুকে দেখে আমাদেরকে অনেক কিছু নতুন জানাবে। আর গগনযান, এখানেও মহিলার ছবি, কেন জানেন তো? এই মহিলাটি একটি রোবট না, হিউম্যানয়েড। রোবট মানে তো শুধু নড়তে পারে। এর মধ্যে 177টা সেন্সার আছে। এই ঘরে বসে আপনি এখন যা যা ফিল করছেন না, একটু ঘাম লাগছে, না না এখানটা একটু ঠান্ডা, আচ্ছা একটু চাপটা বেশি লাগছে, সমস্ত ফিল করতে পারে। এর নাম হয়েছে বিয়োম মিত্র, মেয়েটির নাম। এই মেয়েটি শুধুই কোমর থেকে, তলায় কিচ্ছু নেই, সেজন্য দেখুন তলায় একটা টেবিল মতো দেওয়া আছে। গগনযান এবছরে 2বার পাঠানো হবে, এও যাবে। একে পুরো ট্রেন করা হয়েছে। এর ভেতরটা শুধু কম্পিউটার নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পুরোটা ঠাসা। এগিয়ে দেখবে কি করে যাওয়া হচ্ছে, ওকে সংকেত পাঠালেও বুঝতে পারবে, এ বোতাম টেপো, সঙ্গে সঙ্গে এ বোতাম টিপবে। এই ক্ষমতা ভারত করে দিয়েছে। এইবার 2025-এ 2জন ভারতীয় যাবে লোক মহাশূন্যে, গগনযানে, তার সঙ্গে এ যাবে। কেন জানেন? এটা আপনারা কোথাও বেরোয়নি বলে বলছি, আমি যাই হোক কিছুটা জানি। প্রতিটি যারা মহাকাশচারী হবে ভারতীয়, হেলমেট পরতে হয়, তো হেলমেটের ভেতরে একটা স্কাল ক্যাপ থাকবে, যেগুলো মাথার প্রত্যেকটা ব্রেন ইম্পালসকে রিড করতে পারে, এবং বাই ওয়াইফাই এর মাথায় চলে যাবে সেটা। তার মানে হচ্ছে কি, মনে করুন একটা কিছু হচ্ছে, এই বোতামটা টিপতে হবে, মানে একজন মহাকাশচারী টিপতে যাচ্ছে কিন্তু ভুল টিপছে, ওটা টেপা উচিত না, ওই চিন্তাটাকে সঙ্গে সঙ্গে রিড করে, এই ভুল টিপছে, ওটা টেপো। পৃথিবীর প্রথম দেশ হতে চলেছে ভারতবর্ষ, এর আগে কোনো দেশ পারেনি। এই হচ্ছে আমাদের মহাজাগতিক চেতনা। এর মধ্যে আধ্যাত্মবাদ আছে কিনা আপনারা বুঝেন, রাইট? আমরা কজন জানি যে 12,000 কোটি টাকা দিয়ে একটি উপগ্রহ পাঠানো হচ্ছে মে-জুন মাসে। এই উপগ্রহটির নাম নিসার, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। এত শক্তিশালী উপগ্রহ পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতায় কোনোদিন পাঠানো হয়নি। 12,000 কোটি টাকা। আজ থেকে প্রায় 9 বছর আগে নাসা এসে ভারতকে বলেছিল, এই তোমাদের সঙ্গে সহযোগিতা করে পাঠাবো। ভারত বলছে খরচ কত? মানে 12,000 কোটি। বলে দৌড়, আমার তো টাকাই নেই। কিসে রাজি হয়েছে জানেন নাসা? 90% টাকা
আমেরিকা দেবে, 10% ভারতীয় দেবে, কিন্তু কোলাবোরেশন হবে ইকুয়াল টার্মসে। কেন জানেন? আজকে জেনে যান, বাচ্চারা, ছোটরা তোমরা জেনে যাও। নাসার ডিরেক্টরের মুখের কথা থেকে বলছি, 60 বছরের ইতিহাসে নাসা যতগুলি উৎক্ষেপণ করেছে উপগ্রহ, সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে নাসার ডিরেক্টর অনুযায়ী 76%। আর গত 46 বছরে ভারতের ইসরো যতগুলি উপগ্রহ উৎক্ষেপণ করেছে, সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 91%। আমরা জানি না বলেই এই গণেশ পুজো আর গণেশের সুর আর অমুক আর মহাভারতে ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের গল্প ফেলে নিজেদের মধ্যে ট্রেনের কামরায় চায়ের টেবিলে বসে কি করছে দেখছো করি। যাই হোক, ভারত এগিয়ে চলেছে, এবং কিন্তু মেয়ের ছবি দিয়েছি কেন, মেয়েরাই এগিয়ে চলেছে। হ্যাঁ, আমার বিশ্বাস এটা। আজকে তো আমি শুধু বক্তৃতা দিচ্ছি জ্যোতির্বিজ্ঞানে না, আপনাদের সঙ্গে গল্প করছি, আর বেশিক্ষণ নয়। আমার বিশ্বাস যে কোনো সমাজের ধারিকা শক্তি হচ্ছে নারী। সমাজকে ধরে রাখে নারীরা, এটা আমার বিশ্বাস। যার জন্য আমাদের কালচারে এখনো পুজো টুজো করতে গেলে দেবীর কথাটাই বেশি ওঠে। কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সবাই নারী। এসব পুজো টুজো করে ইয়াং ছেলেদের বলি, এবার তোমরা না, তোমাদের বয়সী, পুজো টুজো করে পাড়ার মোড়ে 5 জন দাঁড়িয়ে পাশের বাড়ির মেয়েটা যাচ্ছে সিটি মারতে ভুল করি না। আর নারীরাও, সব না, কেউ 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 এখন বুঝেছেন বেঁচে থাকার লাভ উন্নতি করার প্রধান উপাদান হচ্ছে IPC 498, তাই না? সবাই না, কিছু কিছু কতিপয়। নারী স্বাধীনতা, কিছুদিন আগে একটা ভীষণ বড় বক্তৃতা দিচ্ছে, না বলছি না কোথায়, খুব ইম্পর্টেন্ট জায়গায়, ইন্টারন্যাশনাল অডিয়েন্সে। সেখানে বলেছিলাম ঘরে ঘরে দুর্গা কথাটা আমার ভীষণ আপত্তি। আমি ঘরে ঘরে দুর্গা দেখেছি, জানেন দুর্গাদের। বলো কি কি বলছেন, কোথায় দেখেছেন? 26শে জানুয়ারি রাজপথে, কর্তব্য পথে খোলা তলোয়ার নিয়ে যখন স্যালুট কমান্ডান্ট দিচ্ছিল, দে আর দ্য দুর্গা। আপনি দুর্গা নন, আপনি সুবিধাবাদী দুর্গা। সুতরাং সত্যিকারের ওই যে বলেন ইস্পাত, ইস্পাত হতে শুরু করো তোমরা। আমাদের সময় পেরিয়ে, আমার তো গেছেই, আমি তো কাল অব্দি বেঁচে আছি হয়তো। এখানে যারা আছেন বেশি দিন নেই, মানে বেশি দিনে আছে তাও, সরি। তো তোমরা আশা করছি আরো 50-60 বছর বাঁচবে। তোমাদের বয়স কত? 20-19। সুতরাং মিনিমাম 60। আরো তো এক্সপেক্টেন্সি এখন 84-85 অ্যাভারেজ এক্সপেক্টেন্সি ভারতীয়দের। তোমরা বাঁচবে, তোমাদের জন্য বলছি। ভেতরটাকে শক্ত করো, রাইট? সত্যতা দিয়ে শক্ত করো। শনিগ্রহ 90,000 কিলোমিটার চওড়া বলয়টি, মানে পৃথিবীর তুলনায় কত বড় দেখুন, আর তৈরি বরফের কুচি আর নুড়ি পাথর দিয়ে। আবার একটু আপনাদের সঙ্গে ঠাট্টা করছি, গালাগালি দিচ্ছি না, মানে একটু এটা সেলফ ডিক্লারেশন অলসো। মনে করুন কল্পনার চোখে আজকে রাতে যখন ওই সদ্য রান্না করা বিরিয়ানিটা খেয়ে ঘুমোতে গেছেন, মানে বাঙালির তো এখন জাতীয় খাবার বিরিয়ানি, আশ্চর্য, রাইট? কচুরি আর আলুর দম হচ্ছে আমার ঠাকুরদার আমলে খুব পপুলার ছিল, আমার আমলে বিরিয়ানি উইথ আলু। যাই হোক, খেতে ঘুমোতে গেছেন, স্বপ্ন দেখছেন, দেখলেন একটা মহাকাশ যানে চেপে আপনাকে পাড়ি দেওয়ানো হলো, আপনাকে শনিগ্রহের ওই বলয়টা নামিয়ে দেওয়া হলো, তারপর মহাকাশযান ফিরে এলো। এইবারে একটা ভিন গ্রহের প্রাণী, ওরকম নেই, কোনো প্রমাণ নেই, আমি গল্প করছি, এসে আপনার সামনে দাঁড়িয়ে বললো, তুমি কে হে? কি উত্তর দেবেন? আপনি বললেন আমি মানুষ। মানেটা কি? আপনি তো একাই দাঁড়িয়ে আছেন, মানুষ বলতে কি বোঝায়? আপনাকে কি বলতে হবে জানেন? বলতে হবে, দেখুন, মানে আমি, আমার মতো এই 790 কোটি এই ধরনের জিনিস যাদেরকে মানুষ বলা হয়, আরো কোটি কোটি প্রাণ, সব পাহাড়, পর্বত, নদী, গাছ, অরণ্য, জল, সমুদ্র, মহাসমুদ্র, সব না এই বিন্দুটার মধ্যে। পৃথিবীর সত্যিকারের ছবি শনিগ্রহের বলয় থেকে। কি বলবেন আপনি? মানে স্যার বা ম্যাডাম যাই হোক না কেন, ওই যে ক্ষুদ্র বিন্দুটা দেখছেন, আমি ওর মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যত ক্ষুদ্র হবেন তার থেকে ক্ষুদ্র একটা বিন্দু ছাড়া কিছু নয়। এই হচ্ছে আমার গুরুত্ব। আর বাড়িতে এসে ভাবুন কতটা গুরুত্ব আমাদের। কি বলছো? এবার বুঝছেন, এই মহাজাগতিক চেতনা আমাদের মধ্যে সত্যি চেতনা আনুক।
যে আমরা কতটা ক্ষুদ্র, ইনকনসিকুয়েন্সিয়াল, নো ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক, কিচ্ছু এসে যায় না কারোর। আপনি বলুন তো, এখান থেকে বেরিয়ে এইখানে একটু হয়তো চাটা খাচ্ছেন, খেতে খেতে গল্প শুরু হলো, পার্টি এ ভালো না পার্টি বি ভালো, 10 জন আছেন, 4 জন 6 জন ভাগ হয়ে গেল। আর আচ্ছা, আমি কথা দিলাম আর আজে বাজে কথা বলবো না, এবার শুধু জ্যোতির্বিজ্ঞান। 1801 খ্রিস্টাব্দ ইতালি দেশের জ্যোতির্বিজ্ঞানী জোসেপ্পে পিয়াজ্জে মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে আবিষ্কার করলেন 900 কিলোমিটার ব্যাসের একটা গোলাকার বস্তু সূর্যকে প্রদক্ষিণ করছেন। নাম দিলেন সেরে। লোকেরা ভাবলো নতুন একটা গ্রহ পাওয়া গেছে, কিন্তু তার 2-3 বছরের মধ্যে ওই একই জায়গায় মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে আরো 3টে বস্তু আবিষ্কৃত হলো 500 কিলোমিটার আয়তনের, প্যালাস, ভেস্টা এবং জুনো। এরা সবাই সূর্যকে প্রদক্ষিণ করছে। লোকেরা বুঝলো এক নতুন ধরনের, নতুন শ্রেণীর বস্তু আবিষ্কৃত হচ্ছে। 1801 সাল থেকে শুরু করে আজ অব্দি হাজারে 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 পাথরের টুকরো 10, 5, 1, 20 কিলোমিটার আয়তনের আবিষ্কৃত হয়েছে মঙ্গল গ্রহ আর বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝামাঝি। এদেরকে বলা হয় গ্রহাণু, অ্যাস্টেরয়েড। রবীন্দ্রনাথ ঠাকুর আদর করে নাম দিয়েছিলেন গ্রহিকা। আবার ফালতু কথা বলে ফেলছি। হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তুললাম কেন বলুন তো? আমাদের আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কে? বিশ্বকবি, মহাকবি, সর্বশ্রেষ্ঠ বাঙালি। পাড়ার ল্যাম্পপোস্টে গান বাজে, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ হারমোনিয়াম বেরিয়ে পড়ে, রজনীগন্ধার মালা বেরিয়ে পড়ে, ছোট্ট টিফিন বাক্স বেরিয়ে পড়ে, খাওয়া দাওয়া হলো, গান টান হলো, হয়ে গেল তো। আমরা কজন জানি যে গত 400 বছরের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিজ্ঞান মনস্ক মানুষ বাঙালি সমাজে জন্মায়নি? কজন জানি? আমি এত গলা উঠিয়ে নামিয়ে নাটকীয় করে হাত পানেরে যা যা বলছি না, আজ থেকে 90 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা লিখে গেছেন। কজন পড়েছেন আপনারা? রবীন্দ্রনাথ চরণী ত্রয়োদশ খণ্ডে বিশ্ব পরিচয় কজন পড়েছেন? রবীন্দ্র ঠাকুর নিয়ে বড় বড় সবাই কলার তুলি না। আমরা কজন জানি 13 বছর বয়সে 1874 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের প্রথম লেখা প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। লেখার বিষয়বস্তু কি ছিল জানেন? জ্যোতির্বিজ্ঞান। এই না জেনে বরফট্টাই করাটা বাঙালিদের স্পেশালিটি, ব্র্যান্ড, রাইট? এইটা হচ্ছে ব্যাপার। আমরা জানি না রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি রবীন্দ্রসঙ্গীতকে ছোট করছি না, বিশ্বাস করুন, রাগ করবেন না, মানে বলা উচিত নয়। আমি রবীন্দ্রসঙ্গীতে আমার সঙ্গীত প্রভাকর ডিগ্রি আছে এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমাজ থেকে। আমি প্রথম শুরু করি রাজেশ, এই নাম বলা উচিত দেহব্রত বিশ্বাসের কাছে, কিন্তু তার কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে মারা যান রাজেশ্বর ভট্টাচার্য, যিনি এই কয়েকদিন আগে মারা গেলেন। তাই 8 বছর শিখেছি, 7 বার পরীক্ষা দিয়েছি, 7 বছর। সুতরাং আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, কিন্তু এই রবীন্দ্রনাথের নামে সস্তা লাফালাফি নাচানাচিকে ভীষণ অপছন্দ করি। রবি ঠাকুরকে কেউ জানেন না সাধারণ বাঙালিরা, তাকে ধরা ছোঁয়ার মধ্যে আমরা পাবো না, রাইট? যাই হোক, উনি বলেছিলেন গ্রহিকা, গ্রহাণু নয়, রাইট? এই ছবিটা নাসা থেকে নেওয়া, সত্যিকারের রিপ্রেজেন্টেশন। এখানে প্রত্যেকটা সবুজ বিন্দু এক একটা আবিষ্কৃত এবং নামাঙ্কিত গ্রহাণু সূর্যকে প্রদক্ষিণ করছে। এবার ভাবুন জ্যোতিষীদের কথা, বেচারি 9টা গ্রহ আর সূর্য 10টা আঙুল 10টা আংটি, এবার কি করবে? এরা প্রত্যেকে সূর্যকে ঘুরছে। এদের সবাইকে শান্ত করতে হলে, মানে চুলের ডগা থেকে নখের ডগা অবধি সে ক্রিসমাস ট্রির মতো আংটি পরে ঘুরে বেড়াতে হয়, তাবিজ। এবার বুঝছেন কতটা অসার? প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি আমি। তাদের মধ্যে লাল বিন্দুগুলো বলা হয় অ্যাপোলো গ্রহাণু। এদের বৈশিষ্ট্য, এরা পৃথিবীর কক্ষপথকে ছেদ করে। তার মানে পৃথিবী সূর্যের চারিদিকে নিজের খেয়ালে যাচ্ছে, এরা ঠিক একই সময় একই জায়গায় এসে পৌঁছতে পারে। এত বড় সংঘর্ষ হবে না বন্ধুরা, পৃথিবীর 1/5 1/6 ভেঙে উড়ে বেরিয়ে যাবে। এত উত্তাপ হবে, মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, হাসছি তো দাঁত বার করে, পরের মুহূর্তে আমার দাঁত বার করাটা হাসিটা থাকবে, আমি থাকবো না, মানে পুফ, বাষ্পীভূত। যদি প্রশ্ন করেন কখন হতে পারে, আমার কথা বিশ্বাস না হলে ইন্টারনেটে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করুন, যে কোনো মুহূর্তে হতে পারে। এই যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, ঠিক এই মুহূর্তে এখানে হতে পারে, আজ থেকে 10 বছর পরে হতে পারে, 10 লক্ষ বছর পরে হতে, কেউ জানে না। পৃথিবীতে যে বেঁচে আছি না, অ্যাক্সিডেন্ট, পরের মুহূর্তে থাকবো কিনা আমরা জানি না। তাই আজ আমি দস্যু রত্নাকর, কাল বাল্মীকি হব। বাল্মীকি হতে হলে এই মুহূর্তে হন। বি গুড নাও, ডোন্ট ওয়েট ফর টুমরো, নেক্সট মোমেন্ট। আপনি নিজে জানেন না আপনি কতদিন আছেন, রাইট? এই হচ্ছে মহাজাগতিক চেতনা।
ট্রানজিয়েন্স অফ লাইফ। সেই এবার একটা কাব্য করি, পদ্ম পাতায় জল টলমল করছে। এবার কিন্তু কাব্য না, সত্যি। কখন জলের ফোঁটা গড়িয়ে যাবে কেউ জানে না। যাই হোক, সৌরজগতের বাইরে বেরিয়ে পড়ি। এবার মহারাজ আমাকে ঘাড় ধরে বার করে দেবেন, মানে আমি এতক্ষণ নিয়ে নিয়েছি, আমি জাস্ট 5 মিনিট আর 3 মিনিট বলছি। সৌরজগতের বাইরে বেরিয়ে পড়ি, সত্যিকারের ছবি। বলে দেখ, রাত্রিবেলা আকাশে দেখলে দুটো আলোর বিন্দু, তারা মধ্যিখানে কালো অন্ধকার। কোথায় পাচ্ছেন, কেন দেখতে পাই না জানেন? দোষটা আমাদের চোখের। আমাদের চোখের একটা জিনিস আছে যাকে বলে পারসেপশন অফ ভিশন। 1-10 সেকেন্ডে যতটা পরিমাণ আলো আমাদের চোখের মনির রেটিনার মধ্যে দিয়ে গিয়ে, এই চোখের মনির মধ্যে দিয়ে, পিউপিলের মধ্যে গিয়ে রেটিনাতে পড়ে, সঙ্গে সঙ্গে নার্ভ, অপটিক নার্ভ মাথার পেছনে, আমরা তো দেখি ব্রেনের এই অংশ থেকে, এটাকে অপটিক্যাল লোব বলে, এখানে নিয়ে ছবি আঁকতে শুরু করে। আমরা একটা সিসিটিভি ক্যামেরার মতো, আপনাদের মোবাইল ফোনে যেগুলো সিসিটিভি ক্যামেরার মতো, আলোকে যোগ করতে পারি না। আমাদের চোখ যদি আলোকে যোগ করতে পারতো না, টানা আকাশের দিকে 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা তাকিয়ে থাকলে দেখতেন প্রতিটা বিন্দুতে একটা করে তারা। আমরা দেখতে পাই না। আর বিরাট বিরাট গ্যাসের মেঘ। এইখানে প্রশ্ন করে, এগুলো ছেড়ে দিন, আমি ভেবেছিলাম এখানে টেকনিক্যাল লোকেদের, ছেলে মেয়েদের কথা বলবো, ছেড়ে দিন। এইবারে প্রশ্ন করি বা বলি আপনাদের, 1 ঘন্টার বন্ধুত্ব হয়েছে আপনাদের সঙ্গে, 1 ঘন্টা 10 মিনিটের। আপনাদের কাছ থেকে আপনাদের আইডি কার্ডটা চাইলাম, যেখানে আপনার ছবিটা আছে, আর কিছু লেখা টেখা নেই, শুধু ছবিটা আছে। এই ছবি দেখে আমাকে বলতে হবে, আচ্ছা আপনার টেম্পারেচার, মানে তাপমাত্রা কত, আপনার ওজন কত, কবে জন্মেছিলেন, কবে মারা যাবেন, আচ্ছা ভেতরটা কি দিয়ে তৈরি, বলতে পারবো? কেউ কোনো একটা ছবি দেখে বলতে পারবেন? কিন্তু ভুলে যাবেন না, একটা তারার শুধু ছবি দেখে সব প্রশ্নের উত্তর দিতে হয়। আলোর সংকেত ছাড়া আর কোনো সংকেত একটা তারা থেকে আমাদের কাছে আসে না। তাই জ্যোতির পদার্থবিদ্যা পড়তে গেলে সফলভাবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হয়, আনথিঙ্কেবলি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হয়। শুধুমাত্র যে আলো, ওই আলো থেকে সব বার করতে হয়, সব কিছু। সোজা কাজ নয়, কোনো পদ্ধতি নেই, আপনাকে নিজে পদ্ধতি বার করতে হবে। একজন গবেষকের বাঙালিরা অনেক সংখ্যায় আছে, এখানে কেউ নেই। তারা কিন্তু 2.5 থেকে 3 বছর লাগে একটা ছবিকে বুঝতে, মানেটা কি, আলোগুলো এই রঙের মানেটা কি। মানে আমাদের সাধারণ এই পিএইচডি বিজ্ঞানী না উড়ে যাবে ঝড়ে তাদের কাছে, এত তীক্ষ্ণ বুদ্ধি। আর উদাহরণ দিচ্ছি, আমার সঙ্গে যে পিএইচডি করেছিল, মানে আমরা 2 জন ভর্তি হয়েছিলাম অনেক আগে, মানে কয়েক যুগ আগে। প্রথম খুলেছে ইনস্টিটিউটটা, সেন্ট্রাল বডি, কিন্তু টোটালি স্বশাসিত, পুনাতে। 1800 জন অ্যাপ্লিকেশন দিয়েছিল পিএইচডির জন্য। 1800 জন কিভাবে চুজ করা হয়েছে? অ্যাপ্লিকেশন করতে পারবে এমএসসিতে 75%, বিএসসিতে 75%। তখনকার দিনে, আজ থেকে 40 বছর আগে এমএসসিতে 75% পাওয়া খুব কষ্ট ছিল। যাই হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অ্যাবাভ 80, এইটা হলে ফিল আপ করতে পারবে। আর তারপরে 3টে রেকমেন্ডেশন লেটার তোমাদের প্রফেসরদের কাছ থেকে। এরকম করে 1800 জন অ্যাপ্লাই করেছিল। তাদের থেকে 90 জনকে বাছা হলো, বেছে বললো তোমরা পুনাতে এসে পরীক্ষার জন্য, এন্ট্রান্স টেস্ট। আমি পরীক্ষার এক্সাম্পলটা আপনাদের দিচ্ছি, বুঝতে পারবেন। সকাল 8:30 পলালো, সবাই পরীক্ষা যেদিন তার আগের দিন পৌঁছবে পুনাতে। ট্রেনের টিকিট সব কিছু খরচা কিন্তু ওদের, আমার পকেট থেকে নয়, বাবা পকেট থেকে নয়। সকাল 8:30 থেকে রিটেন টেস্ট, 8:30 থেকে 10:30, 2 ঘন্টার রিটেন টেস্ট। 12:30টায় 2 ঘন্টার মধ্যে রেজাল্ট বেরোবে। 90 থেকে 27 জনকে বাছা হলো। বলা হলো 12:30টায় বেরিয়েছে, লাঞ্চটা করে নিয়ে 2টো থেকে ফার্স্ট ইন্টারভিউ, 2টো থেকে 5টা ফার্স্ট ইন্টারভিউ। 27 থেকে 9 জনকে বাছা হলো। এবার রাত 6:30টার সময়, মানে সন্ধে 6:30টার সময় ফাইনাল ইন্টারভিউ শেষ হলো রাত্রি 11টায়। 9 জন থেকে 2 জনকে নেওয়া হলো এই ভারতবর্ষে, বুঝেছেন? বাবা, অত বাচ্চা কি অত কিছু জিজ্ঞেস করছে, ভুলে যান, তাহলে কেটে পড়ে যাও, ইউ আর নট ফিট, বুঝেছেন? এবং আশ্চর্য, আমি ছেড়ে দিন আমার কথা। আরেকজন যে হলো, সেও বাঙালি, প্রবাসী বাঙালি, তার নাম তরুণ সৌরদীপ ঘোষ। তার ডিগ্রি কি জানেন? অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করতে এসছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইআইটি কানপুর থেকে। সে পিএইচডি করেছে কিসে জানেন? কোয়ান্টাম কসমোলজিতে। অ্যাট প্রেজেন্ট কি করছে জানেন? ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট, রমন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর, বাঙালি। ওই ইঞ্জিনিয়ারিং পড়েছে বলে ওটা করতে পারে না, মাথায় যা বুদ্ধি আছে সব পারবে, যার নেই এগুলো এক্সকিউজ। আমার না ছিল না ওইটা আমাদের সময় সিলেবাসে,
এক্সকিউজ, মানে ওইখানে ইন্টারভিউ তো তাই, মানে এখন আমি সেই ইন্টারভিউ নিই, সরি বলা উচিত না, এটা ক্লাসিফাইড। যদি বলে না যে মুহূর্তে ওটা না সিলেবাসে ছিল না, আচ্ছা আউট আউট। আমি তোমার কি সিলেবাসে ছিল না জানার জন্য তোমায় ডাকিনি, বিষয়টাকে জানো কিনা জানার জন্য দেখেছি। যদি না থাকে পড়ে নেওয়া উচিত ছিল, রাইট? ওখানে 45% বিএসসিতে পেয়ে, বিএতে পেয়ে, আমিও তো গ্র্যাজুয়েট, ঘাড় ধাক্কা দিয়ে বলে যা আউট। তোমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, ইউজ ইউর ব্রেন পাওয়ার, করো না। যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা করতে দেয় না, এখানে নয় অন্য জায়গায় দেখেছি মাস্টারমশাই করতে দেন না। ক্লাসে কি পাও, আরে বাড়িতে আসবি তবেই তো হবে, 2000 টাকা মাসে না দিলে হয়? তাদেরকে বলছি আমি, দোষটা কাদের বুঝিস? তোমাদের নয়, তোমাদের দিকে আঙুল তোলা হয়। দোষটা ওই মাস্টারমশাইদের যারা বলে বাড়িতে আসবি তবেই নোটটা পাবি। আর আমরাও গরু গাধার মতো ছেলেদেরকে ক্লাস নার্সারি থেকেই পাঠাতে শুরু করেছি, ও কোচিংয়ে যা, কোচিংয়ে যা। আটকাতে পেরেছেন? মানে আমার খুব গর্ব, মানে আমার বাবা মা দুজনেই একাডেমিক লাইনের। বাবা এসিআরটি ডিরেক্টর ছিলেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন, মাও একটি কলেজে পড়াতেন। নার্সারি 2 থেকে এমএসসি অব্দি একজন গৃহশিক্ষক ছিল না, একটা কোচিংয়ে যায়নি, জিতে দেননি। খুব খারাপ লাগতো ছোটবেলায়, সবাই যাচ্ছে 5টা করে টিচার, আমার না, তোকে তো বলিনি ফার্স্ট হতে হবে, তুই পাস কর। সেটা যে কত কাজে লাগে এখন বুঝতে পারি। সব পড়তে হতো, আমার তো কোনো সাজেশন নেই। একটা অঙ্ক আটকে গেলে ওই করে দেওয়া অঙ্ক চ্যাপ্টারের আগে থাকে, ঘেত্রে 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 করে করতে হতো। আমি এটা তোমাদের উদাহরণ দিচ্ছি, ক্লাস 8 মিডল টার্ম ফ্যাক্টর জানো তো, x² + xy + y² ভাঙতে হয় কিভাবে। আমাদের শিখিয়েছে স্কুলে, আমি খুব ভালো স্কুলে পড়তাম, সাউথ পয়েন্ট স্কুলে, তখন খুবই ভালো ছিল, এখন তো গেছে। যাই হোক, কিন্তু না বুঝতে পারিনি, স্যার করে দিয়েছেন, কিন্তু কি করে যে ভাঙছে ওই মধ্যেখানের টার্মটা কিছুতে বুঝতে পারছি না। বাড়িতে বসে রোববার দিন অঙ্ক করছি, তখন বঙ্গলিপি বলে খাতা হতো বড় বড়, সে বঙ্গলিপি খাতায় অঙ্ক করছি, কিছুতেই হচ্ছে না। আর স্যার বলেছেন পরের সপ্তাহে টেস্ট নেবেন। বাবা মাটিতে বসে কাগজ পড়ছে, বাবা ম্যাথমেটিক্সের মানে ওয়ান অফ দ্য টপ, ওনার অনেক বই ছিল, রাইট? বাবা বলছে, বাবা কি এই পারছি না। কি রে, কি জিনিস পাচ্ছিস না? এই কি দেখো মিডল টার্ম ফ্যাক্টর, এটা x²। ও আচ্ছা আচ্ছা, তুই দেখ না, আগে করে দেওয়া আছে, 3-4টে করে দেওয়া থাকে তো, এক্সাম্পল দেখ। 2-3 বার দেখেছি, হচ্ছে না, আমি মাথায় ঢনে ক্লিক করছে না। বাবা একটু বলে দাও না। আমি বলি কি, বাবা তুই আরেকবার চেষ্টা কর। রেজাল্টটা বলছি, 17 বার যখন হয়েছে আমি বাবাকে বলেছি, বঙ্গলিপির খাতার ফুলস্কেপ কাগজের তলার দিকটা পুরো বিশ্বাস করুন কান্নায় ভিজে গেছে, আমার চোখ দিয়ে টপ টপ করে যাওয়া। যেমন বাবা এইগুলোর থেকে অনেক অ্যাডভান্স নিয়ে বই লেখেন, একটা বলে দিতে পারছে না এটা। 17 বারের সময় যখন মনে হলো ধুত তার ইনিকুচি করেছে, বাবার যে শত্রু তো আর, রাইট, করলাম, পেরে গেলাম। ওইখানে বসেই 3টে চ্যাপ্টারের সব মিলিয়ে বোধ হয় 312টা অঙ্ক ছিল, একটা না বসে শেষ করে উঠেছি। সেদিন বুঝেছি কারোর দরকার পড়ে না, ইউজ ইট। আমরা প্রেশার দিই না, আমরা নিজেদেরকে প্রেশার দিই না, অল্পেতে শর্টকাট খুঁজতে চাই। এটাই তোমাদেরকে বলছি। হবে না মানে হবে, হতে বাধ্য। আরেকটা ছেলে পারলে তুমি কেন পারবে না? তুমি কি বলো বুদ্ধি জন্মগত? একদম ভুলভাল কথা। ইন্টেলিজেন্স ইজ অ্যাকোয়ার্ড। তুমি তোমার অধীত বিদ্যাকে কিভাবে প্রয়োগ করবে সেই পদ্ধতিটাকেই বলে ইন্টেলিজেন্স। সেটা তোমার জন্মগত নয়, তোমার পরিবেশের জন্য নয়, তোমার ছোটবেলায় যে দুবেলা মুড়ি খেতে হতো তার জন্য নয়। এগুলো এক্সকিউজ। তাই জেগে ওঠ। আর তারাদের আলো যে আসে তার বর্ণালী বিশ্লেষণ করে তারাদের সম্পর্কে সব জানা যায়। যে কথাটা বলেছিলেন আজ থেকে 110 বছর আগে আমার একজন বাঙালি, জানো কি তার নাম? মেঘনাথ সাহা। জানি না, বুদ্ধিজীবী বাঙালি আমরা। তারাদের ভর সূর্যের 0.08 থেকে 150 গুণ হতে পারে। সূর্যের ভর হচ্ছে 2 এর পেটে 30টা শূন্য। পৃষ্ঠের দেশের তাপমাত্রা 50,000 ডিগ্রি থেকে, কেন্দ্রে কিন্তু 1.5 কোটি, 50,000 থেকে 1800 ডিগ্রি। তার উপরে নির্ভর করে এক মহান মহিষী নারী আজ থেকে 100 বছর আগে একটা সারণী তৈরি করেছিলেন। সব থেকে উত্তপ্ত পৃষ্ঠদেশের তারাকে বলা ও তারা, তারপরে বি তারা, এ তারা, এফ তারা, জি তারা, কে তারা, এম তারা। সূর্যের যা পৃষ্ঠদেশের তাপমাত্রা 5600 থেকে 5800, এটি জি টাইপের তারা ছাড়া কিছু নয়। তারাদের জন্ম মৃত্যু বলে, প্রথম মৃত্যু বলে শেষ করে দিই।
তারাদের জন্ম হয় কোথা থেকে জানো? আন্তর নক্ষত্র মেঘ থেকে। ওরে বাবা, সেটা আবার কি? দুটো তারার মধ্যে যখন তাকাই দেখি তো কালো অন্ধকার। অন্ধকার মানে কিছু নেই এমন নয়, বিরাট বিরাট মেঘ লুকিয়ে রয়েছে, আমরা দেখতে পাই না। দেখবে সত্যিকারের একটা মেঘের ছবি, এই 4 দিন আগে ছবিটাকে তোলা হয়ে প্রসেস করা হয়েছে। সেই জন্য মানে আমি নাসার বলে রেগুলার পাই, প্রতি লাস্ট 24 ঘন্টায় যা হয়েছে আমাকে কালকে একটা নাসার টেলিগ্রাম বলে, সবাই পায় না সেটা, নাসার টেলিগ্রাম, সব কিছু এসে যায়। অভূতপূর্ব ছবি। এই একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ সৃষ্টি হবে। আমাদের আকাশের মেঘের সঙ্গে গুলিয়ে ফেলো না, রাইট? দেখবে 25 লক্ষ পিক্সেল আছে। একজন গবেষক, রিসার্চ স্কলার 2 বছর পর এটাকে দেখার পর বলবে, বন্ধুরা এই যে সবুজ আর নীল, অক্সিজেন 5, অক্সিজেন 6, এই নীলটা নিউট্রাল হাইড্রোজেন, এই হলুদটা সালফার, এই কালোটা লোহা, এই সবুজটা জিঙ্ক বা মলিবডেনাম, এই সাদাটা টাইটেনিয়াম। শুধু উয়া বললে চলবে না, অ্যাপ্লাই ইয়োর মাইন্ড টু দ্য ফুলেস্ট। কতটা অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারছেন এবার? এর কোনো ফর্মুলা নেই, বার করতে হবে। সুতরাং জ্যোতির্বিজ্ঞান যারা পড়তে চাও, শুনছি নাকি 2-3 জন খুব আগ্রহী নিজেদেরকে ওই শানিত তরোয়ারির মতো তৈরি করা, কেটে যাবে। আমি পাশ করেছি 99.9% পেয়ে, রসগোল্লা খাওয়াচ্ছে মা, আনন্দবাজারে ছবি উঠলো, তারপর তার 10 বছর পরে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল রসগোল্লা, তাই না? আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে ঠিক করে তৈরি করুন, তাকে ঠিক হতে বলুন, রাইট? ছেলেরা ভাবছি আমার 16 বছর বয়সে হলে তোর গার্লফ্রেন্ড না থাকলে চলে আজকালকার দিনে, আর মেয়েরা ভাবছে আমার তো 14 বছর বয়সে না হলে কি বয়ফ্রেন্ড না হলে কি চলে? চলে হয়তো, চলে না হয়তো, কিন্তু তার থেকেও জীবনের যে আরো একটা মানে আছে, ডাইমেনশন আছে, সেটা বোঝানোর চেষ্টা করুন। যখন কলেজগুলোতে যাই না, আমি তো অনেক জায়গায় যাই, গ্রামাঞ্চলে বা একেবারে গ্রামাঞ্চলের দিকে, কলেজে ঢুকলাম, ব্যানার ফ্যানার দিচ্ছে, দেবী প্রসাদ দুয়ারি আসছেন, ওহ কি গর্ব হয়। যাই হোক, ঢুকে দেখি পরপর 4টে বাইক রাখা আছে, মোটর বাইক। এখন ফ্যাশন দিয়ে দাঁড়িয়ে একটা ছেলে, বাইকের ওপর একটা মেয়ে বসে আছে, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, রাইট? মেয়েটা খুব গর্বিত, দেখেছো আমার মাই ফ্রেন্ড। আর ছেলেটা তো কে, এটা কে ঢুকলো, আচ্ছা। আটকাতে পেরেছেন আপনারা? কেউ পারেন না, চেষ্টাও করবেন না, কি দরকার? ইলিশ মাছের দামটা কতটা হলো? 1200 টাকা না? তাহলে 4 কেজি কিনে ফেসবুকে ছবি তুলে ওটা রেঁধে খাই, তবেই তো জীবনের সুখ, রাইট? আর বলবেন না নিজেদের কথা, বা নিজেকেই আমি আর বলবেন না নিজেদের কথা, রাইট? এই করে আমরা সবকিছুকে উন্নত করতে যাই। জন্মালে মরতে হবে, তারারাও মারা যায় বিভিন্নভাবে। তারাদের মারা যায় তাদের প্রারম্ভিক ভরের ওপর। একটা বলে শেষ করছি আজকে, হ্যাঁ, অনেক করে ফেলেছি। সূর্য বেঁচে আছে কেন? তার কেন্দ্রে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। কতদিন আছে, কতটা হাইড্রোজেন, হিসাব করে দেখানো যায় আরো 500 কোটি বছর ধরে হাইড্রোজেন থেকে হিলিয়াম উৎপন্ন হবে কেন্দ্রে। 500 কোটি বছর পর যখন সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হবে, পারমাণবিক সংযোজন বিক্রিয়া থেমে যাবে, উত্তাপ তৈরি করা থেমে যাবে, বাইরের দিকে বিকিরণজনিত চাপ থেমে যাবে, কিন্তু ভেতরের দিকে অভিকর্ষীয় চাপ আছে, তারাটি সংকুচিত হবে। আমাদের সূর্য যত সংকুচিত হচ্ছে বাইরের খোলসে, তখন অনেকটা হাইড্রোজেন পড়েছিল, সংকোচনের ফলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে বাড়তে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠে, যেটা এতক্ষণ কেন্দ্রে ছিল। আর ওই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে 4টে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করবে, যেটা এতক্ষণ ভেতরে হচ্ছিল। উত্তাপ, গ্যাস প্রসারিত হবে। তার মানে 500 কোটি বছর পর জানলার পর্দাটা খুলে আপনি একটু দেখবেন সূর্য ছোট হচ্ছে 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 হতে গিয়ে থমকে গেল, থমকে গিয়ে বড় হতে থাকলো। কত বড় হবে জানেন? বিজ্ঞানীরা হিসাব কষে দেখিয়েছেন আজ থেকে 500 কোটি বছর পর সূর্য বড় হতে 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 পৃথিবীর কক্ষপথকে ছুঁয়ে যাবে। তার অনেক আগেই বুধ, শুক্র, পৃথিবী, আমরা অনেক আগেই সূর্যের মধ্যে ঢুকে যাব, কিছু থাকবে না, পুরো ছাই। আতঙ্কিত হবেন না, 500 কোটি বছর আপনি বাঁচবেন যদি এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকে, আমার কিচ্ছু করার নেই। কিন্তু বড় জোর 100 বছর অ্যাভারেজে, কিন্তু এটাই হবে প্রতিটা মানুষের, প্রতিটা জীবের, প্রতিটা বস্তুর শেষ। তারা যখন এত বড় হলো তাকে বলা হয় লাল দৈত্য বা রেড জায়ান্ট। ভেতরটা যে হিলিয়ামের গোলাটা, সেখানে তো উত্তাপ নেই, সংকুচিত হচ্ছে, বাইরেটা বড় হচ্ছে, ভেতরটা ছোট হচ্ছে, হতে হতে
1.5 কোটি থেকে 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছাবে যখন 3টে হিলিয়াম পরমাণুর কেন্দ্র জুড়ে গিয়ে সৃষ্টি করবে একটা কার্বন পরমাণুর কেন্দ্র। হিলিয়াম থেকে কার্বন, আবার শক্তি বেরোবে, থমকে যাবে। শীঘ্রই সমস্ত হিলিয়াম কার্বনে রূপান্তরিত হলে, যেহেতু তারাটির প্রারম্ভিক ভর সূর্যের 1 থেকে 8 গুণ, সেটা এতটা নয় যে আরও চাপ সৃষ্টি করে তাপমাত্রা 1000, 10,000, 20,000 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে পারে। ভেতরের কার্বনের গোলাটা অত্যন্ত উত্তপ্ত হয়ে আকাশে উজ্জ্বল হবে, তাকে বলা হবে শ্বেত বামন। ততক্ষণে বাইরের খোলসটা এত বড় হয়ে গেছে, আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে হতে একটা মেঘের মতো সৃষ্টি করবে, যাকে বলা হবে প্ল্যানেটারি নেবুলা। নেবুলা মানে মেঘ, নেবুলাইজার ইউজ করেন মেঘ তৈরি করে ওষুধের, নেবুলা। গল্প হচ্ছেন তো? গত 40 বছর এগুলি আমি খুব নগণ্য গবেষণা করি, এগুলো আমার গবেষণার কিছুটা বিষয়। দেখুন, এই হচ্ছে সত্যিকারের ছবি। শুধু তারা থাকে না আকাশে, এরাও থাকে, রাইট? এবং আজ থেকে 1992-93 ওই সময়, আমি তখন ম্যানচেস্টারে পড়াতাম ইউনিভার্সিটিতে, একটা গবেষণার কাজ শুরু করে আমরা দেখিয়েছিলাম যে বেরোচ্ছে এতগুলো জৈব অণু তৈরি হয়, অর্গানিক মলিকিউল। তার মানে যে কোনো তারা তার মৃত্যু অবস্থাতে প্রাণের বীজ সৃষ্টি করে যায়। প্রাণ শুধু পৃথিবীতে আছে, অন্য কোথাও নেই, ভুল কথা, রাইট? এমনও তারা আছে সূর্যের 8 থেকে 25 গুণ, তাদের মধ্যে যেহেতু ভর বেশি, একের পর এক বস্তু তৈরি হতে হতে এই লোহাতে এসে থেমে যায়, তারপরে তারাটা নিজেকে ধরে রাখতে পারে না, ফেটে যায়। এবং লোহা থেকে শুরু করে আর যত মৌল আছে, ইউরেনিয়াম, পটাশিয়াম, থোরিয়াম যা আছে, সব তৈরি হয় 1 মুহূর্তের মধ্যে। এবার লাস্ট কথাটা বলে শেষ করি। আমাদের রক্তের রং লাল, কেন লাল? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কোন অংশটা লাল করে? লোহা। কেলগস কে কর্নফ্লেক্স খাই অ্যানিমিয়া হলে। চোখটা বন্ধ করে, মনের চোখটা বন্ধ করে ভাবুন, আমার শরীরের রক্তের ধমনীতে একটা লোহার একটা পরম অণু হাঁটে যাচ্ছে, পায়ে যাচ্ছে, হাঁটে যাচ্ছে, মাথায় যাচ্ছে, 72 বার হাট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে ঢুকলো শরীরের ভেতরে? ভাবুন তো, জিজ্ঞেস করুন, কোত্থেকে এলো? খাবার থেকে, রাইট? আমি নিরামিষ খাই, গাছ খেয়েছি, গাছ থেকে। আমি আমিষ খাই, ছাগল খেয়েছি, ছাগলটা গাছ খেয়েছি, গাছ থেকে। গাছে এলো কোত্থেকে? মাটি থেকে। মাটিতে এলো কোত্থেকে? খনি থেকে। খনিতে এলো কোত্থেকে? তার কারণ মহাবিশ্বের সাধারণ তাপমাত্রা -240 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমাদের ব্রহ্মাণ্ড তত্ত্বের প্রধান যে বক্তব্য তা বলে, আমাদের ব্রহ্মাণ্ড 1372 কোটি বছর আগে যখন শুরু হয়েছিল, একটা বিন্দু সম জায়গা থেকে মাত্র হাইড্রোজেন আর হিলিয়াম তৈরি হয়েছিল। আজকে জেনে যান, আপনার আমার শরীরের প্রতিটা রক্তের প্রতিটা আয়রন অ্যাটম, ক্যালসিয়াম, দাঁত, হাড়, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, যা দিয়ে আমার শরীর তৈরি, আপনার শরীর তৈরি, অ্যাটম বাই অ্যাটম একমাত্র সৃষ্টি হয়েছিল কোটি কোটি বছর আগে একটা তারার অভ্যন্তরে। আর কোনোভাবে ব্রহ্মাণ্ডে তৈরি হতে পারে না। তাই আমি, আপনি, কুকুর, বেড়াল, শেয়াল সবাই না তারাদের সন্তান।